ডক্টর হাসানাত আলী যেমনটি আসলে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। জুলাই সনদ দিয়ে বৈধতার প্রশ্ন তোলা যাবে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে অনেক বিতর্ক দেখছি। দেখেন, আপনি যে জিনিসটি তৈরি করছেন সমঝোতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে এবং একটা জাতীয় প্রয়োজনের উপরে ভিত্তি করে, সেই প্রয়োজনটি যদি পরিবর্তিত হয়ে যায় এবং সেই পরিবর্তিত সময় যদি মনে করে বা যদি জাতি যদি প্রত্যাশা করে যে আরও পরিবর্তন দরকার বা এই পরিবর্তন যথেষ্ট নয়, নতুন করে আরও সংযোজন বিয়োজন হওয়া দরকার, সেগুলো তো হতেই পারে আলোচনার মধ্য দিয়ে। কিন্তু আপনি যদি কোনো একটি পথটাকে বন্ধ করে দেন যে এটা নিয়ে কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, আজকের প্রেক্ষাপটে দেখেন সংবিধান আমরা 71 সনে তৈরি করেছি, আজকে তো কেউ কেউ সংবিধান বাতিল করতে বলছে, আবার কেউ কেউ সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী পরিমার্জন পরিবর্ধন করে যুগোপযোগী করার কথা বলছে রাজনীতিবিদরাই। তাহলে আজকে যে সংবিধান আমরা পাইলাম মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একসাগর রক্তের বিনিময়ে, সেই সংবিধানের সময়ের প্রেক্ষাপটে আজকে দাবি করছে যে এই সংবিধানের সংযোজন পরিমার্জন বিয়োজন দরকার। আজ থেকে 10 বছর পরে পরিবর্তিত পরিস্থিতির আলোকে, বিশ্ব রাজনীতির আলোকে, প্রযুক্তির পরিবর্তনের কারণে, মানুষের জীববৈচিত্র্যের কারণে যদি সেই প্রয়োজনীয়তা হয় নতুন করে আবারও সংবিধান নিয়ে ভাবার বা এই সনদের আরও আধুনিকায়ন করার যদি কোনো প্রয়োজন আসে, তাহলে সেটি নিয়ে প্রশ্ন তোলা যাবে না কেন? সেটি নিয়ে কথা বলা যাবে না কেন? সেটার সংশোধিত পরিমার্জিত রূপ সংযোজন করা যাবে না কেন? সেটি তো ভালো কোনো দিক নয়। দেখেন, আপনার মনে থাকবার কথা, বিগত সরকার যারা ভোট দিতে পারেনি, আপনি একটা প্রশ্ন করছিলেন যে মানুষ ভোটের জন্য নির্বাচনমুখী নাকি আসলে নির্বাচন বিমুখ। আমি 15 বছর ভোট দিতে পারিনি, আমার তো ইচ্ছা করে আমার ভোটটা আমি দিতে যাই। বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 14 সনে, ভোট দিতে যাওয়া লাগেনি, নিজের কেন্দ্রে যাওয়া লাগেনি বগুড়ায় ভোট দিতে। 18 সনে ভোট কেন্দ্রে যাব কোথায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকি রাজশাহীতে, নিজের এলাকায় মামলা, 1 নম্বর সন্ত্রাসী মামলার আসামি আমি, পালিয়ে বেড়াতে হয়েছে, ভোট কেন্দ্রে যেতে পারিনি। 24-এ একই কাহিনী। তাহলে আমাকে তো ইচ্ছা করে যে জীবনের এতটা পরে এসে যে নির্বাচন ছিল উৎসব মুখর, সেই নাগরদোলা, সেই উৎসব, সেই ক্যাম্পেইন, সেগুলো তো দেখতে চাই আমি। আমার ছেলের হাতটা ধরে, আমার মেয়ের হাতটা ধরে আমি দেখাতে যেতে চাই যে গত 18 বছর তোমরা ভোটটা দিতে পারোনি, চলো একটা উৎসব পরিবেশের যে উৎসব হচ্ছে সেই উৎসব আয়োজনের অংশ হওয়ার জন্য আমার মতো লক্ষ লক্ষ মানুষ, উনি বলেন 4.25 কোটি ভোটার, নতুন ভোটার ভোট দিতে পারেনি। তারা লড়াই করলো একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য, তারা সংগ্রাম করলো আর মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, তারা সংগ্রাম করলো গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য। তাদের আগ্রহ আছে না? আগ্রহ আছে বলেই তো রাজনৈতিক দল তৈরি করেছে, আগ্রহ আছে বলেই তারা এলাকায় তো শোডাউন করতেছে, রোড মার্চ করছে, জনগণকে উদ্বুদ্ধ করছে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য। ভোটারদের প্রবল আগ্রহ, তাদের কাছে বিকল্প থাকবে কি? কেন বিকল্প থাকবে না? আপনি ধরেন বিএনপি আছে বৃহৎ দল হিসেবে, স্বতন্ত্র প্রার্থী আছে। বিএনপির কিন্তু বড় চ্যালেঞ্জ তার নিজের নেতাদেরকে আটকানো। কারণ কেন এটা আমি বলছি, স্বতন্ত্র প্রার্থীর ওই নির্বাচন তো আমরা আমি একটু বলি, আমি সেখানে একটা প্রতিদ্বন্দ্বী থাকলো 2 নম্বর জামাতে ইসলাম, তারা 300 আসনে ইতিমধ্যেই বোধহয় অধিকাংশ আসনে নির্বাচন তাদের প্রার্থী ঘোষণা করেছে। একদিকে বলছে নির্বাচন হবে না, দাবি জানিয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। দেখেন, যে বিষয়টি আলোচনার অংশ নয় সেই বিষয়টি আলোচনার অংশ করা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে বলে আমি অন্তত মনে করি না। ঐক্যমত্য কমিশনের যে এজেন্ডা, সেই এজেন্ডাই নিম্নকক্ষে বা সংসদ যেটা বলি, সেখানে পিআর সিস্টেম নিয়ে তো কোনো এজেন্ডাই ছিল না। আপনি এজেন্ডাহীন একটা বিষয় 1 মাস ধরে আপনি আলোচনা করলেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছেন পিআর পদ্ধতি সংবিধানে নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন আয়োজনের সুযোগ নেই। এটা তো জামায়াতে ইসলামী আশ্বস্ত হবে কি না? আমি বলছি যে এটা তো সংবিধানের প্রশ্ন পড়ে। আপনি যে 1 মাস ধরে দিনের পর দিন একেবারেই মানে কি বলবো, রাজনৈতিক দলগুলোর যে একটা পজিটিভ গেস্টার, আমি সত্যি আপ্লুত যে তারা অন্তত ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, বৈঠক করে, যুক্তি তর্ক দিয়ে তারা একটি ঘোষণাপত্র তৈরি করার জন্য কাজ করেছে। আমি সাধুবাদ জানাই। সেই জায়গায় যে ইস্যুটা এজেন্ডাভুক্ত না, সেই বিষয়টি নতুন করে এজেন্ডাভুক্ত করে আপনি যদি নির্বাচনের মাঠে যদি একটা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এজেন্ডাভুক্ত না থাকার পরেও তো আমরা দেখেছি যে উচ্চকক্ষে পিআর এর বিষয়ে মতামত দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ওখানে কিন্তু এজেন্ডা, পিআর এর যে উচ্চকক্ষ কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা তো এজেন্ডা আছে, যে ওটার পদ্ধতিটা কি হবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের প্রধান নির্বাচনের পদ্ধতি কি হবে। নিম্নকক্ষের নির্বাচন নিয়ে কোনো এজেন্ডাই তো নাই।
কোনো ইস্যুই তো নেই। 131টা যে শর্ট লিস্ট তৈরি করে রাজনৈতিক দলের কাছে যে মতামত চাওয়া হলো, তার মধ্যে জুই এটা নেই এবং ছিল না। বরং এটা যারা বলছেন, এই পিআর পদ্ধতির কুফল তো আমরা ইসরায়েলে দেখছি, পিআর পদ্ধতি নেপাল আমরা দেখছি। এবং কি হচ্ছে, কোন সরকার স্থায়িত্ব স্থিতিশীল সরকার হচ্ছে না। এবং এর মধ্য দিয়ে যে সরকারটি হবে, সেই সরকার তো বছরে 3 বার ভাঙবে। উনি যে অর্থনৈতিক সংকটের কথা বললেন, শিক্ষা প্রতিষ্ঠানের সংকটের কথা বলবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সংকটের কথা বলবেন না, প্রশাসনের সংকটের কথা বলবেন না, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে যে একটা বিদ্যমান সংকট এবং স্থবিরতা বিরাজমান আছে, এই যে দলটি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা একটি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে তাদেরকে যেতে হবে, সহজ নয়। অর্থনীতি কিন্তু এখনো একবারে স্থবির।